হাজার বছর আগে এক অশুভ শক্তিকে হারাতে গিয়ে প্রতিহত হয়েছিল এক শক্তিশালী শামান। কিন্তু মডার্ন যুগে আবার সে ফিরে আসে সেই ডিমনকে হারানোর জন্য। এবার সে কিভাবে বদলা নেবে সেই নিয়েই ম্যাজিক্যাল একটা রিভেঞ্জ ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র শামান আরিয়াকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই সে এবং তার তিনজন সঙ্গী মিলে একজন ডিমনকে হারানোর চেষ্টা করছিল। কিন্তু ডিমনও কম শক্তিশালী ছিল না এবং বলতে গেলে সে ওই তিনজনকেই আঘাত দেয় এবং সে বলে ওঠে যে তোমরা চারজনে মিলেও আমাকে হারাতে পারছো না, এই তোমাদের ক্ষমতা। এবং আরিয়া তো তখনই বলে ওঠে যে তোমাকে এক্ষুনি দেখাচ্ছি যে আমার ক্ষমতা কতখানি। এবং এই বলে আরিয়া তো রীতিমতো উড়ন্ত অবস্থায় উঠে যায় এবং তার হাতে আমরা তার যে প্রধান অস্ত্র একটা ড্রাম মতো বা ডুগি মতো দেখতে পাই। আরিয়া ছিল সেই অস্ত্রটা এবং তার সাথে তার যে বাকি তিনজন ছিল তাদেরও প্রত্যেকের একটা করে অস্ত্র হাতে ছিল। সেই সমস্ত অস্ত্রের মিলিত শক্তি দিয়ে তারা ওই ডিমনকে হারানোর চেষ্টা করে। কিন্তু ওই অশুভ শক্তিও কম শক্তিশালী ছিল না এবং সেও উল্টে তাদের ওপর আঘাত করে। আরিয়ার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। ডিমনও অনেকটাই দুর্বল হয়ে গেছিল এবং ডিমন বলে ওঠে যে তুমি ভেবো না যে তুমি আমাকে হারাতে পেরেছো, কারণ হাজার বছর পর আমি আবারও ফিরে আসব। আরিয়া বলে যে তুমি যদি হাজার বছর পর ফিরে আসো তাহলে আমিও তোমাকে হারানোর জন্য আবারও ফিরবো। এবং এবার আমরা হাজার বছর পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা মডার্ন যুগের আরিয়াকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই তাকে একটা গাড়ি দুর্ঘটনায়, যেখানে কিনা মডার্ন যুগের আরিয়ার মৃত্যু ঘটে এবং তার মধ্যে প্রবেশ করে প্রাচীন যুগের মানে শামান আরিয়া। আমরা দেখতে পাই আরিয়া আসলে সুপরিবারের একজন অ্যাডপ্টেড চাইল্ড ছিল। এবার আমরা আরিয়ার ফিউনারেলের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা তার অ্যাডপটিভ মা মারিয়া এবং তার বাবা মিস্টার শুকে দেখতে পাই। তাদের সাথে আমরা তাদের বায়োলজিক্যাল সন্তান জয়ীকেও দেখতে পাই। তারা আলোচনা করছিল যে যাক, এতদিনে জয়ীর যে ফাড়াটা ছিল সেটা কেটে গেল। ওর একটা মৃত্যুর কথা ছোটবেলাতেই এক মাস্টার আমাদের বলেছিল এবং তাই জন্যই তো আমরা আরিয়াকে অ্যাডপ্ট করেছিলাম, যাতে ফাড়াটা আরিয়ার উপর দিয়ে যায়। এখন আরিয়া মারা গেছে মানে আমাদের জয়ীর আর কোনো বিপদ হবে না। এই 20টা বছর ওকে লালন পালন করা, ওর পিছনে এত খরচ করা আলটিমেটলি আমাদের সার্থক হলো। আমরা বুঝতে পারি যে সুপরিবার আরিয়াকে ভালোবেসে অ্যাডপ্ট করেনি, বরং নিজের মেয়ের ফাঁড়া কাটাতে তাকে অ্যাডপ্ট করেছিল। অপরদিকে যেখানে ফিউনারেল হচ্ছিল সেখানে আমরা কিছু অশুভ শক্তির ছায়া দেখতে পাই এবং তারা নিজেদের মধ্যে বলে ওঠে যে এতদিন আরিয়া থাকার জন্য এই বাড়ির কোনো ক্ষতি আমরা করতে পারিনি, কিন্তু এখন আমরা এই বাড়িতে প্রবেশ করতে পারবো। হঠাৎ করে সমস্ত লাইট নিভে যায় এবং ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া দিতে শুরু করে এবং সবাইকে চমকে দিয়ে কফিন থেকে উঠে আসে আরিয়া এবং আরিয়া তো সোজা তার অ্যাডপটিভ মা বাবার দিকে এগিয়ে যায়। তারা তো বুঝতে পারে না যে এটা জ্যান্ত আরিয়া নাকি আরিয়ার ভূত। তারা বলে ওঠে যে আমাদের দিকে এসো না, আমরা জানি যে আমরা তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু তাই বলে আমাকে ভয় দেখিও না। জয়ী তো মাটিতে বসে পড়ে যে প্লিজ আরিয়া, অনেক কষ্টে আমার এই মৃত্যুর ফাঁড়া কেটেছে, তুমি দয়া করে আমার উপর আর হামলা করো না। এবং আরিয়া তো তখনই বলে ওঠে যে জয়ী, কার অ্যাক্সিডেন্টের সময় তুমি আমাকে সামনের দিকে ঠেলে দিয়েছিলে তাই না? এবার আরিয়া তো তখনই তার ক্ষমতার সাহায্যে জয়ীর গলা টিপে ধরে এবং মিস্টার শু তো তখনই আরিয়ার হাত জোর করে জয়ীর গলা থেকে ছাড়িয়ে দেয়। মিস্টার শু বুঝতে পারে যে তার মানে আরিয়ার এটা কোনো আত্মা টাত্মা না, আরিয়া মারা যায়নি, আরিয়া সত্যি মানুষ হিসেবে বেঁচে রয়েছে। এবং সে তো খুবই চমকে যায় যে এটা কি করে সম্ভব, হসপিটালে তুমি তো মারা গেছিলে, তোমাকে মৃত বলে ঘোষণা করা হলো, তোমার ডেথ সার্টিফিকেট দেয়া হলো। এবং আরিয়া তো তখনই বলে যে আসলে নরকের রাজাও মনে হয় চায়নি যে আমি মরে যাই, তাই সে আমাকে পাঠিয়েছে তোমাদের যোগ্য শাস্তি দেওয়ার জন্য, তাই আমি ফিরে এসেছি। মারিয়া তো তখনই নকল নকল বলে ওঠে যে এরম বলছো কেন আরিয়া, তুমি বেঁচে আছো এতে তো আমরা সবচেয়ে খুশি হয়েছি, যতই হোক আমরা তো একই পরিবারের। মিস্টার শু বলতে থাকে যে হ্যাঁ, এত লোকের সামনে ড্রামা করো না, তাড়াতাড়ি বাড়িতে চলো, সেখানে গিয়ে আমরা কথা বলবো। এবং আরিয়া তো তখনই তার হাত চেপে ধরে মুচকে দেয় এবং আরিয়া সেখান থেকে হেঁটে বেরিয়ে যায় যে এতদিন আমি এদের জন্যই দুর্বল হয়েছিলাম, কিন্তু আগের আরিয়া আর এই আরিয়া এক নয়, সুতরাং আর কেউই আমাকে বলির পাঁঠার মতো ব্যবহার করতে পারবে না। এখন আমি শুধু দেখব ধীরে ধীরে কি করে সুপরিবারের অবনতি হয়। এবং এই বলে আরিয়া তো তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে যে ছবিটা ফিউনারেলের জন্য রাখা ছিল সেটা ফেলে দিয়ে চলে যায়। আমরা দেখতে পাই যে জয়ী এবং মারিয়া তো খুবই ভয় পেয়ে যায় যে আরিয়া তো বেঁচে আছে, তাহলে কি আমার মৃত্যুর
ফাঁড়াটা কাটলো না? মারিয়া বলে যে বেঁচে আছে ঠিকই, কিন্তু একবার তো মরে গেছিল, সুতরাং মনে হয় তোমার ফাঁড়া কেটে গেছে। কিন্তু যাই হোক না কেন, ও তো আমাদের পরিবারেই থাকবে, আমরা ওকে হত্যা করার অনেক সুযোগই পাবো। আমরা দেখতে পাই যে আরিয়া তার বাড়িতে ফিরে আসে এবং আরিয়া আয়নায় নিজেকে দেখছিল, যেখানে কিনা সে তার সামান রূপটা দেখতে পাচ্ছিল। আরিয়া মনে মনে ভাবে যে বহুবার জন্ম নেওয়ার পর আলটিমেটলি এই জন্মটা আমি পেয়েছি, মানে আমি আমার শক্তি সম্পূর্ণটা আয়ত্ত করতে পেরেছি, এবার ওই ডিমনকে আমাকে হারাতেই হবে। এবং তখনই তার ঘরে মিস্টার শু, মারিয়া এবং জয়ী ঢুকে আসে। মিস্টার শু তো বলে ওঠে যে আরিয়া, আমার বাবা তোমার নামে যে শেয়ারগুলো দিয়েছিল সেগুলো তোমাকে বলেছিলাম জয়ীর নামে করে দিতে, সেটা তুমি করছো না কেন? আসলে আরিয়া তো খুবই ভালো মেয়ে ছিল, তাই জন্য সে অ্যাডপ্টেড হওয়া সত্ত্বেও গ্র্যান্ডপা আরিয়ার নামে কোম্পানির বেশ কিছু শেয়ার রেখে গেছিল, এবং সেটাই মারিয়া এবং মিস্টার শু নিজের মেয়ের নামে করার চেষ্টা করছিল। আরিয়া বলে ওঠে যে গ্র্যান্ডপা মারা যাওয়ার আগেই আমাকে যে জিনিস দিয়ে গেছে সেটা তোমরা আমার থেকে ফেরত পাবে না। এবার মারিয়া তো তখনই বলে ওঠে যে আরিয়া, কিছুদিনের মধ্যেই জয়ী এই কোম্পানি টেক ওভার করবে, তুমি যদি ওকে শেয়ারগুলো দিয়ে দাও তাহলে জয়ী পা শক্ত করতে পারবে। তোমার তো এইসবে ইন্টারেস্ট নেই, তোমার তো পৃথিবী ঘোরার শখ, তুমিও সেটা করতে পারবে স্বাধীনভাবে। আরিয়া বলে যে পৃথিবী ঘোরা? আসলে ওই কার অ্যাক্সিডেন্টের পর থেকে আমার ট্রাভেল করতেই ভয় লাগছে, তাই ওই প্ল্যান আমি ক্যান্সেল করে দিয়েছি। মিস্টার শু তো তখনই আরিয়াকে ঠাস করে চড় মারতে যাচ্ছিল যে এত বছর আমাদের খেয়ে পড়ে আমাদের সাথে এমন করবে, কিন্তু আরিয়া তো তখনই তার ম্যাজিক্যাল ক্ষমতা ব্যবহার করে এবং মিস্টার শুয়ের হাত ঘুরে গিয়ে সোজা জয়ীর গালে পড়ে। জয়ী তো বলে ওঠে যে বাবা, তুমি আমাকে চড় মারলে কেন, আমি কি করেছি? এবং তারা তো চেঁচাতে থাকে যে আরিয়া, তাড়াতাড়ি আমাদের পরিবারের শেয়ার আমাদের ফেরত দিয়ে দাও, হলে তোমাকে বাড়ি থেকে বার করে দেয়া হবে। আরিয়া বলে ওঠে যে বাড়ি থেকে বার করে দেবে? তো তোমরা তো এতদিন ভাবছিলে যে জয়ীর বিপদটা আমার উপর দিয়ে চালাবে, তো বাড়ি থেকে বার করে দিলে জয়ী তারপর মরে যাবে না তো? এবং মারিয়া তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আমার অন্য একজন মাস্টারের সাথে কথা হয়ে গেছে এবং আমি সেখান থেকে এই মন্ত্রপুত কাগজটা নিয়ে এসেছি এবং সেটার সাহায্যে জয়ীর আর কোনো বিপদ হবে না। তাছাড়া তোমার বায়োলজিক্যাল মা বাবাকেও আমি খুঁজে পেয়ে গেছি, এখন তুমি তোমার ওই গায়ের মা বাবার কাছে ফিরে যাও। এবার আরিয়া তো তখনই ভাবে যে আমার আসল মা বাবা, তাদের সাথে যোগাযোগ করাটাই বেশি ভালো হবে, কিন্তু শেয়ারের এক কণাও আমি তোমাদের দেব না। আরিয়া আর মিস্টার শু তো চাইতে থাকে যে আরিয়া, এতদিন থেকেও তুমি এমন নিষ্ঠুর, তোমার সাথে আমাদের পরিবার আর কোনো সম্পর্ক রাখবে না, পরে যদি রাস্তার ভিখারি হয়ে তুমি ফিরেও আসো তাহলেও কিন্তু তোমাকে আমরা অ্যাকসেপ্ট করব না। এবং আরিয়া তো তখনই ভাবে যে এটাই তো আমি চাই, আমি তোমাদের সাথে সমস্ত রকমের কার্মিক রিলেশন শেষ করলাম, এখন আমার কর্মফলের জন্য তোমাদের আর ভালো কিছুই হবে না, তোমরা যেটা ডিজার্ভ করো তোমাদের সাথে সেটাই হবে। এবং আরিয়া তাদের সাথে সমস্ত রকমের সম্পর্ক বিচ্ছিন্ন করে সেখান থেকে চলে যায়। আরিয়া চলে যাওয়ার পরই হঠাৎই জয়ীর বুকে ব্যথা শুরু হয় এবং সে বলে ওঠে যে মা, হঠাৎ করেই আমার বুকটা কেমন ধরফর করছে, মনে হচ্ছে আশেপাশের আবহাওয়াটাও কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। এবং মারিয়া তো তার মেয়েকে বোঝায় যে এসব কিছুই না, এসব মনের ভুল। আরিয়া বাড়ি থেকে বেরোনোর সময় লক্ষ্য করে যে বাড়ির বাইরে সত্যিই বেশ কিছু নেগেটিভ এনার্জির আনাগোনা শুরু হয়েছে, যারা কিনা এতদিন সুপরিবারের ক্ষতি করতে পারছিল না। এবার আরিয়া বাড়ি থেকে বেরোতেই সেখানে 3-4টি গাড়ি নিয়ে একজন হাজির হয় এবং আমরা একজন হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই যার নাম ছিল জেডেন এবং সে লু পরিবারের বড় ছেলে ছিল। এবার সে তো একজনকে কল করছিল এবং আমরা দেখতে পাই যে আরিয়ার ফোনটা বেজে ওঠে। জেডেন বলে ওঠে যে তুমিই আরিয়া? এবং আরিয়া তো বলে যে হ্যাঁ আমি আরিয়া, কিন্তু তুমি কে? তুমি কি আবার কোনো পাত্র নাকি যাকে ওই মারিয়ার মিস্টার শু পছন্দ করেছে? এবং জেডেন তো তখনই আরিয়াকে ধরতে যাচ্ছিল যে তোমাকে আমি কতদিন পর খুঁজে পেয়েছি, এবং আরিয়া তো তখনই পটাক করে তাকে পটকে দেয় যে কে তুমি, তোমাকে চিনি না, আমাকে কেন হাক করতে আসছো? জেডেন বলে ওঠে যে আরিয়া, আমি তোমার দাদা, তোমার নিজের দাদা, আমার নাম জেডেন, আমি লু পরিবারের ছেলে, এই দেখো আমার আইডি কার্ড, আর এই যে আমাদের ডিএনএ টেস্টের রিপোর্ট, সত্যি তুমি আমারই বোন। আরিয়া বলে ওঠে যে লু পরিবার মানে কিনা বিখ্যাত লু পরিবার, কিন্তু আমার বাবা মা তো গ্রামের কোনো কৃষক ছিল। এবং জেডেন বলে ওঠে যে হ্যাঁ সেটাও ভুল না, কারণ আমাদের বাবা একজন এগ্রিকালচারের সায়েন্টিস্ট এবং আমাদের বেশ কিছু জমি, মানে ওই 1000 একর মতো জমি তো রয়েছেই চাষবাসের জন্য, তাই জন্যই হয়তো ওরা ভুল ভেবেছে, কিন্তু এখন আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি, চলো আমার সাথে বাড়িতে চলো, তোমার লাগেজ কোথায়?
আরিয়া বলে যে আমি ওদের বাড়ি থেকে কোনো জামা কাপড়ই নিইনি, কারণ আমি যেহেতু এই বাড়িতে খালি হাতে এসেছিলাম আমি খালি হাতেই ফিরবো। জেডেন বলে যে খুব ভালো করেছো, আমি তোমাকে সব নতুন জামা কিনে দেব। এবং সে তো সেখান থেকে আরিয়াকে নিয়ে চলে যায়। এই দৃশ্যটা মারিয়াদের বাড়ির একজন কর্মচারী দেখতে পায় এবং সে তো ছুটতে ছুটতে ভেতরে এসে বলে যে ম্যাডাম, আরিয়া একটা বিশাল বড় লোকের গাড়ি করে কোথায় গেল, ওর পরিবার কি এত বড় লোক নাকি? এবং তারা তো এই কথাতে বিশ্বাসই করে না, যে ধ্যাত, নিশ্চয়ই আরিয়া ট্যাক্সি ভাড়া করে কোথাও গেছে, ওর পরিবার তো গায়ে থাকে, ওর সাথে আর জীবনেও আমাদের দেখা হবে না। এবং তারা তো আরিয়ার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে বিদায় করে দেয়। অপরদিকে আমরা আরিয়াকে দেখতে পাই এবং আরিয়া তো নতুন পোশাক পরে তৈরি হয়ে নিয়েছিল এবং জেডেন তো তখনই আরিয়াকে নিয়ে একটি ব্যাঙ্কুয়েট হলে আসে এবং সেখানেই আমাদের পরিচয় হয় সেন পরিবারের ছেলে থিওর সাথে। থিওর তো আরিয়াকে দেখেই খুবই ভালো লাগে এবং সে বলে ওঠে যে আরিয়া, আমি থিও, তোমার দাদার বন্ধু, সুতরাং আমাকেও তোমার বন্ধুও ভাবতে পারো। এবং জেডেন তো বলে ওঠে যে হ্যাট, আমার বোনের দিকে একদম নজর দেবে না। থিও ছিল সেন পরিবারের একমাত্র ছেলে এবং তার পরিবারও খুবই ইনফ্লুয়েন্সিয়াল ছিল। থিও তো বলে ওঠে যে আরিয়া, তুমি কি জানো যে আজকে এই ব্যাঙ্কোয়েটটা তোমার দাদা কেন বুক করেছে? তোমাকে ওয়েলকাম জানানোর জন্য। এবং আরিয়া তো তখনই মনে মনে ভাবে যে আমার জন্য এত কিছু, কারণ তার জন্য তার অ্যাডপটিভ মা বাবা তো কোনোদিনই এমনটা কিছু করেনি। এমনকি তার জন্মদিনের দিনগুলোতেও তাকে একা কাটাতে হতো, যেখানে তার বাবা মা জয়ীকে নিয়ে আনন্দ করে বেড়াতো। তারা নামেই আরিয়াকে অ্যাডপ্ট করেছিল কেবলমাত্র ব্যবহার করার জন্য। এবার আরিয়া ওই ব্যাঙ্কুয়েট হলে আমরা আরিয়ার বাবাকে দেখতে পাই এবং তার সাথে আরিয়ার একজন কাজিন নোরাকেও দেখতে পাই। এবার নোরা তো বলে ওঠে যে আরিয়া, সত্যি তুমি কতদিন বাদে ফিরে এলে, তোমাকে দেখতে না পেয়ে আন্টি শেষের দিকে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল এবং অসুস্থ হয়ে সে মারা যায়। আরিয়ার বাবা তো বলে ওঠে যে আরিয়া, তোমাকে দেখতে একদম তোমার মায়ের মতো, তোমাকে কোনো ডিএনএ টেস্ট ছাড়াই আমি চিনে যেতে পারতাম। আরিয়া তখনই লক্ষ্য করে যে নরের গলায় একটা এমারেল্ড নেকলেস রয়েছে, যেটা কিনা আরিয়া ছোটবেলায় তার মায়ের গলায় দেখেছিল। আরিয়া বলে ওঠে যে এইটা তো আমার মায়ের, এটা তোমার গলায় কেন? এবং নোরা তো তখনই বলে যে আসলে তোমার মায়ের শেষ সময় আমি তো তার সাথে ছিলাম, তাই জন্য সে আমাকে এটা দিয়ে গেছে। আরিয়ার বাবা তো বলে ওঠে যে আরে এসব কথা বাদ দাও, সবাই একসাথে আজকে আমরা ডিনার করব, সবাই বসে পড়ো তো দেখি, আমি এখনই গ্র্যান্ডমাকে নিয়ে আসছি। এবার নরা তো তখনই থিওকে বলে যে থিও এসো, তুমি আমার পাশে বসবে। এবং থিও তো তাকে রিজেক্ট করে চলে যায় যে না, আমি জেডেনের সাথেই থাকবো। নরা মনে মনে ভাবে যে থিওর সাথে তো আমার বিয়ের কথা হয়েছে, কিন্তু এই আরিয়া এসে মনে হচ্ছে আমার সব প্ল্যান নষ্ট করে দেবে। এবং নরা তখনই আরিয়াকে ডিনার টেবিলে নিয়ে আসে যে এই সিটটাতে তুমি বসো। এবার আরিয়া বুঝতে পারে যে এই চেয়ারটার মধ্যে কিছু একটা ভয়ানক রয়েছে, কারণ চেয়ারটার আশেপাশে কালো ধোঁয়ার মতো অশুভ শক্তি দেখা যাচ্ছিল। এবং আরিয়া এটাও বুঝতে পারে যে নরাও সাধারণ কেউ না, সে কিছু একটা লুকাচ্ছে। এবার আরিয়া তো তখনই সেই চেয়ারটাতে বসে পড়ে, কিন্তু আরিয়া অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি ছিল, সুতরাং আরিয়ার কিছুই হয় না। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে আরিয়ার অপর একজন কাজিন জ্যাক হাজির হয় এবং সে তো বলে ওঠে যে এই গাইয়া মেয়ে কোথাকার, তুমি এই চেয়ারটাতে কেন বসেছো? তুমি জানো না এটা গ্র্যান্ডমার চেয়ার? তোমার তো দেখছি শখ কম না, এসেই তুমি বাড়ির সবচেয়ে বড় যে তার চেয়ারে বসে পড়েছো। এবং সে তো খুবই অসভ্যের মতো কথা বলছিল এবং সে তো আরিয়াকে ঘুষিও মারতে যায় যে তুমি যদি না ওঠো তোমাকে এক ঘুষি মারবো। কিন্তু তখনই জেডিন এসে তাকে ঠাস করে এক চড় মারে যে তোমার সাহস হয় কি করে আমার বোনের গায়ে হাত দেওয়ার? আমার বোন আজকে প্রথম এই বাড়িতে এসেছে, সে যেখানে খুশি সেখানেই বসবে। এবার ততক্ষণে আরিয়ার বাবা গ্র্যান্ডমাকে নিয়ে সেখানে চলে এসেছিল। গ্র্যান্ডমা তো বলে ওঠে যে কি ব্যাপার, এত আওয়াজ কিসের? আর আমার চেয়ারে এই মেয়েটা কেন বসেছে? বুঝেছি, এতদিন বাড়ির বাইরে ছিল তো, ও মনে হয় এই বাড়ির নিয়ম কানুন কিছুই জানে না। এবং আরিয়া তো তখনই বলে ওঠে যে গ্র্যান্ডমা, আমি নিজে থেকে যেচে এই চেয়ারে বসিনি, এই চেয়ারের সাথে কিছু একটা ছেড়খানি করা হয়েছে, চেয়ারটার মধ্যে কিছু অশুভ শক্তি রয়েছে, তাই তুমি যদি এই চেয়ারে বসো তোমার ক্ষতি হতে পারে, তাই জন্যেই আমি বসেছিলাম। এবার জ্যাক তো চেঁচিয়ে ওঠে যে হ্যাঁ, তুমি গ্র্যান্ডমাকে অভিশাপ দিচ্ছ, তুমি কি চাও গ্র্যান্ডমা তাড়াতাড়ি মরে যাক? এবং আরিয়া তো তখনই বলে যে ঠিক আছে, তাহলে আমি আর বেশি তর্ক করব না।
এবং গ্র্যান্ডমাও তো পাকামি করে সঙ্গে সঙ্গে চেয়ারে বসে পড়ে। সকলেই বলে ওঠে যে দেখলে গ্র্যান্ডমার কিছুই হলো না, তুমি শুধু শুধু পাকামি করে গ্র্যান্ডমার চেয়ারে বসবে বলে এই সমস্ত গল্প বানাচ্ছিলে। আসলে গ্রামের লোকেরা এই ধরনের গল্প বানাতে ওস্তাদ হয়। এবং তখনই গ্র্যান্ডমার মুখ থেকে রক্ত উঠে আসে। গ্র্যান্ডমা তো বুকে হাত দিয়ে সেখানেই পড়ে যায়। আরিয়া তো কিছু বলে না এবং চুপচাপ থাকে। এবং জ্যাক তো তখনই বলে ওঠে যে তোমার জন্যই সবকিছু হলো, তুমি দাদিমাকে অভিশাপ দিয়েছিলে, তাই জন্যই এমনটা হয়েছে। এবং আরিয়া তো তখনই বলে যে এই বাড়িতে এমন কিছু আছে যেটা বাড়ির ফেংশুইকে নষ্ট করছে, মানে বাড়ির মধ্যে এভিল শক্তিকে আনছে, এবং সেটার জন্যই এমনটা হয়েছে। এবার নরা তো চেঁচাতে থাকে যে তাই তো, তুমি যদি এতই জানো তাহলে গ্র্যান্ডমাকেও তুমি ঠিক করে দাও। এবং আরিয়া তখনই তার ক্ষমতার সাহায্যে টাইম স্টপ করে দেয়। আমরা দেখতে পাই যে সকলেই একদম স্ট্যাচু হয়ে গেছিল এবং আরিয়া তার নিজের রূপে, মানে কিনা তার সামান রূপে ফিরে আসে। এবং আরিয়া সেই চেয়ারটা পর্যবেক্ষণ করে। আরিয়া বুঝতে পারে যে এই চেয়ারটার মধ্যে কিছু একটা রয়েছে এবং এই অরাটা তার সেই আগের জন্মের ডিমনের অরার সাথে একদম মিলে যায়। আরিয়া বুঝতে পারে যে তার মানে সেই ডিমন আবারও ফিরে এসেছে। এবং আরিয়া তখনই তার ক্ষমতার সাহায্যে সেই চেয়ারটাকে মন্ত্রের মাধ্যমে শোধন করে এবং চেয়ারটা তখনই সেখানে ভেঙে যায়। আরিয়া আরও একবার তুড়ি মারে এবং থেমে থাকা মুহূর্ত শুরু হয়ে যায়। সকলেই দেখে যে চেয়ারটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং গ্র্যান্ডমাও ঠিক হয়ে গেছে। এবং এই দেখে সকলেরই তো আরিয়ার ওপর ভরসা ফিরে আসে। এবং জেডেন তখনই আরিয়াকে একটা নতুন আইডি কার্ড দেয় যে আরিয়া, আজ থেকে তুমি আর আরিয়া শু নও, আজ থেকে তুমি আমাদের পরিবারে, মানে লু পরিবারের মেয়ে। এবং গ্র্যান্ডমাও তো আরিয়ার শক্তি অ্যাকসেপ্ট করে নেয় যে সত্যি আরিয়া খুবই ভালো। এবার আমরা দেখতে পাই যে পরের দিন আরিয়াকে জেডেন বাড়িতে নিয়ে আসে যে এই বাড়িতে তুমি থাকবে এবং তোমার সুবিধার জন্য অনেক কর্মচারীরাও রয়েছে। আমরা দেখতে পাই সেখানে একজন কর্মচারী মামা ওয়াংকে রাখা হয়েছিল যে কিনা আরিয়ার খেয়াল রাখবে। এবং সেখানে আমরা পিছনে নরাকেও দেখতে পাই। এবার নরা তো মনে মনে ভাবছিল যে আরিয়া আসার পর থেকে আমার মনে হচ্ছে আমার সব সুবিধা চলে যাবে, তাই এই মেয়েটাকে আমায় ঠিক করতে হবে। কিন্তু তখনই সেই বাড়িতে এসে প্রবেশ করে মারিয়া এবং জয়ী, এবং তারা তো আরিয়াকে দেখেই তার দিকে তেড়ে আসে যে তুমি গ্রামে ফিরে যাওনি, তুমি এখানে কি করছো। এবং এই দুই বেটিকে দেখে নরা মনে মনে ভাবে যে ও তাহলে আমাকে আলাদা করে কিছু করতে হবে না, আরিয়ার দেখছি শত্রুর অভাব নেই, আমি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখি। এবার মারিয়া আর জয়ী তো খুবই ফটর ফটর করতে শুরু করে যে আরিয়া, তুমি কি এই লো পরিবারে চাকরি চাইতে এসেছো নাকি, আর তুমি এখানে কেন, আর এটা কি তোমার মা, মানে তারা তো ওই কর্মচারী মামা ওয়াংকে দেখিয়ে বলছিল যে এটাই নিশ্চয়ই তোমার মা, তোমার মা এখানে কাজ করে, আমরা তো আগে জানতাম না। এবার মামা ওয়াং তো তখনই সত্যিটা বলতে যাচ্ছিল কিন্তু আরিয়া তাকে থামিয়ে দেয়। আরিয়া বলে ওঠে যে এখানে কুকুরের মতো ভৌ ভৌ করো না, এক্ষুনি এখান থেকে বিদায় হও, না হলে তোমাদের আমি লাথি মেরে বার করব। মারিয়া তো বলে ওঠে যে ও তাই নাকি, আমরাও দেখি আমাদেরকে কে লাথি মেরে বার করে, এক্ষুনি যদি আমরা বলি না তাহলে তোমাকেই এখান থেকে বার করা হবে। এবার ততক্ষণে সেখানে বাটলার ওয়াংও চলে এসেছিল এবং তারা তো বলে ওঠে যে বাটলার ওয়াং, এই মেয়েটা খুব বাজে একটা মেয়ে, একে তোমরা কর্মচারী হিসেবে কেন রেখেছো, এই মেয়েটা কিন্তু চুরি করার স্বভাব আছে, তাই একে তাড়াতাড়ি বাড়ি থেকে বার করে দাও। এবার বাটলার ওয়াং তো তখনই বলে ওঠে যে তোমরা কার কথা বলছো, তোমরা কি আরিয়া ম্যাডামের কথা বলছো নাকি। এবং আরিয়া তো তখনই তাকে চুপ করিয়ে দেয়। আরিয়া বলে ওঠে যে ওদের সাথে এত কথা বলতে হবে না, ওদের বাড়ি থেকে বার করো। এবং বাটলার তো তখনই তাদেরকে বাড়ি থেকে বার করতে যাচ্ছিল। জয়ী আর মারিয়া তো বলে ওঠে যে ব্যাপারটা কি বাটলার ওয়াং, তুমি আবার এর হয়ে কথা বলছো কেন, বুঝতে পেরেছি, এমন না তো যে আরিয়া তোমার আর ওই কর্মচারীর দুজনের সন্তান, হা হা হা, এরকম একটা স্ক্যান্ডালাস ব্যাপার যে হতে পারে আমাদের তো ধারণাই ছিল না। এবং তারা তো নানা রকম নোংরা নোংরা কথা বলছিল। ওই তো তখনই আরিয়ার দিকে এগিয়ে আসে তাকে মারার জন্য, কিন্তু আরিয়া তার ক্ষমতা ব্যবহার করে তার হাত মুচকে দেয়, কিন্তু চাচাতে থাকে যে মা, একে এত সহজে ছাড়লে হবে না। এবং মারিয়া তো বলে ওঠে যে সত্যি তোমাকে এত বছর মানুষ করেছি আর তুমি জয়ের সাথে এমনটা করলে, এক্ষুনি আমাদের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও। আরিয়া তো হেসে উঠে বলে যে হাঁটু গেড়ে, তোমরা সত্যিই চাও যে আমি হাঁটু গেড়ে ক্ষমা চাই। এবং মারিয়া তো বলে ওঠে যে কেন, কানে কি কালা, শুনতে পাচ্ছ না, এক্ষুনি আমাদের কাছে ক্ষমা চাও। এবং আরিয়া তো তখনই হাঁটু গেড়ে ক্ষমা চাইতে চায়, কিন্তু সে একটা হাঁটু নিচু করতেই আকাশ কালো করে আসে এবং চারিদিক মেঘে ভরে যায়, মানে বোঝাই যাচ্ছিল যে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। এবং মারিয়ার তো সঙ্গে সঙ্গে বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। আরিয়া বলে যে আমি
কি আরো একটা হাঁটু নিচু করব? মারিয়া বলে ওঠে যে না না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি উঠে পড়ো। এবং এইসব দেখে নরাও বুঝতে পারে যে আরিয়া কোনো সাধারণ মেয়ে না, তার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। ততক্ষণে সেখানে মিস্টার শু মানে আরিয়ার অ্যাডপটিভ বাবাও হাজির হয়েছিল, এবং সে আবার সাথে করে দুটো বডিগার্ড বা গুন্ডাও এনেছিল। মিস্টার শু তো বলে ওঠে যে আরিয়া, তুমি এখানে আবারও চলে এসেছো, এবং সে তার গুন্ডাকে বলে যে এক্ষুনি এই মেয়েটাকে ধরো। এবার আরিয়াকে বাঁচানোর জন্য বাটলার ওয়াং আর মামা ওয়াং তো এগিয়ে যায়, এবং নরা তো মনে মনে ভাবছিল যে পপকর্ন থাকলে ভালো হতো, এরা তো দেখছি ভালোই সিনেমা দেখার। দিকে মিস্টার শু তো বলতে থাকে যে আরিয়া, এখনই আমাদের কাছে ক্ষমা চাও, না হলে পরে তুমি ল্যাংড়া খোঁড়া হয়ে গেলে আমাকে কিন্তু দোষ দিতে আসবে না। এবং আরিয়া তখনই তার সেই ড্রাম বা ডুগিটি বার করে, এবং সেটার ম্যাজিক্যাল ভাইব্রেশনে সকলেরই মাথা খারাপ হয়ে যাচ্ছিল, বিশেষত ওই শয়তানিগুলোদের। বাকি যারা ভালো ছিল তারা তো ঠিকঠাকই ছিল, কিন্তু এইটার প্রভাব কেবলমাত্র মিস্টার শুয়ের উপর পড়ছিল না। আমরা দেখতে পাই মিস্টার শুয়ের হাতে একটা লাল রঙের আংটি ছিল, যেটা কিনা একটা ডিমনিক আংটি ছিল, এবং এই ডিমনিক ক্ষমতায় মিস্টার শুকে প্রোটেক্ট করছিল। সে তো বলে ওঠে যে তোমার এই সমস্ত সস্তা ম্যাজিক আমার ওপর কাজ করবে না, কারণ আমার কাছেও আমার মাস্টারের প্রোটেকশন রয়েছে, তোমার এই 2 টাকার ম্যাজিক আমি এক্সপোজ করে দেব। এবং এই বলে সে তো আরিয়ার ওই ডুগিটা নিয়ে সেটার ওপর ছুরি দিয়ে আঘাত করতে থাকে, যে তোমার এই ড্রাম আমি এক্ষুনি ফাটিয়ে দেব। আরিয়া বলে ওঠে যে তাই, কিন্তু তুমি তার কনসিকোয়েন্সটা সহ্য করতে পারবে তো? মিস্টার শু তো কিছু না ভেবে সেই ড্রামে ছুরি মারতে শুরু করে। সেটা ফাটে না বা ভাঙে না, সেটার কোনো ক্ষতি হয় না, কিন্তু তখনই সেটার কনসিকোয়েন্স মিস্টার শু এর ওপর আসে, এবং আমরা দেখতে পাই যে তার তো বয়স বেড়ে যায় এবং সে এক বুড়ো ভামে পরিণত হয়। ততক্ষণে সেখানে জেডেন চলে এসেছিল। জেডেন বলে ওঠে যে কি এখানে কি হচ্ছে, এবং মারিয়া তো তখনই বলে যে দেখো না, এই মেয়েটা আমাদেরকে কিভাবে অপমান করছে। আরিয়া তার দাদাকে বলে যে জেডেন, আমি কিন্তু ওদের কোনো অপমান করিনি, ওরাই আমাকে ভয় দেখাচ্ছিল লু পরিবার থেকে বার করে দেবে। এবার মারিয়া তো তখনই তেড়ে আসে যে আবার আমাদের মধ্যে কথা বলছো, এবং সে তো আরিয়াকে চড় মারতে যায়, কিন্তু জেডেন তার হাত ধরে নেয়। জেডেন বলে যে আরিয়া, এই মহিলাকে ঠাস করে এক চড় মারো, কারণ আমি মহিলাদের গায়ে হাত তুলি না। এবং আরিয়া তো তখনই মারিয়ার গালে ঠাস করে এক চড় মারে। মারিয়া বলে ওঠে যে এইসব কি জেডেন, তুমি এই মেয়েটাকে কেন বাঁচাচ্ছ? এবং জেডেন তখনই বলে যে কারণ এই মেয়েটা আমার বোন, আমাদের লু পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে। ততক্ষণে সেখানে আরিয়ার বাবাও তো চলে এসেছিল, এবং সেও তো এই সমস্ত ঘটনা জানতে পারে। সেও তো সঙ্গে সঙ্গে সুপরিবারের সাথে সমস্ত বিজনেস ডিল ক্যান্সেল করে দেয়, যে আমার মেয়েকে যে বুলি করবে তার সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না। এবার এইসব ঘটনা ঘটার পরে ওই যে মামা ওয়াং ছিল, সে তো আরিয়াদের কাছে ক্ষমা চায়, যে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, তার জন্য আমায় ক্ষমা করে দাও। এবং আরিয়া তো বলে যে ওটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি অন্য একটা ব্যাপারে আমাকে জবাব দাও তো, তুমি যে এতদিন ধরে লু পরিবারের লাখ শোষণ করছো সেইটা কি কারণে? মামা ওয়াং বলে ওঠে যে কি, না না, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো? আরিয়া বলে ওঠে যে তোমার আশেপাশে আমি একটা অশুভ শক্তি দেখতে পাচ্ছি, গ্র্যান্ডমা যেদিন আক্রান্ত হয়েছিল এমনটাই আমি অনুভব করেছিলাম, তুমি কি সেদিন কিছু করেছিলে? ইয়ার বাবা এবং জেডেন তো বলে ওঠে যে কিন্তু মামা ওয়াং তো অনেক বছর ধরে আমাদের এখানে কাজ করছে, সে এরকম কিছু করবে না। আরিয়া বলে ওঠে যে ওনার একটা ছেলে আছে তাই না, যে কিনা বছর খানেক আগে একটা ভয়ঙ্কর গাড়ি অ্যাক্সিডেন্টে পড়েছিল, কিন্তু তারপর সে একদম সুস্থ হয়ে এবং সবল হয়ে গেছে, যেখানে কিনা তার একদমই মরে যাওয়ার কথা ছিল। জেডেন বলে ওঠে যে হ্যাঁ, তা তো বটেই, কিছুদিন আগেই তো ওনার ছেলে কিছু একটা ডেলিভার করতে আমাদের বাড়িতে এসেছিল, তখন তো তাকে একদমই সুস্থ দেখলাম। আরিয়া বলে ওঠে যে ওই ছেলেকে বাঁচানোর জন্য এখানে মামা ওয়াং কিছু একটা কালো জাদু করেছে, যেটার প্রভাবে এই পরিবারের লাখ শোষিত হচ্ছে। মামা ওয়াং তো চাচাতে থাকে যে কখনোই না, আমি নিজের মাইনের সমস্ত টাকা খরচা করেছি হসপিটালে বিল দেওয়ার জন্য, আমার ছেলেকে সারিয়ে তোলার জন্য, তাছাড়া আমি একজন সামান্য কর্মচারী, কালো জাদুর ব্যাপারে আমি কি করে জানবো? আমার কি অত জ্ঞানগম্যি আছে নাকি? এবার পিছন পাকা কাজিন জ্যাকও তো ততক্ষণে এসে যায়, এবং সে বলে ওঠে যে সত্যি আরিয়া, নিজেকে মহান দেখানোর জন্য তুমি যে আর কতজনকে ফাঁসাবে কে জানে। নরাও বলতে থাকে যে মামা ওয়াং এতদিন
কোনোদিন আমাদের বাড়িতে কাজ করে? আরিয়া, তুমি শুধু শুধু অ্যাটেনশন নেওয়ার জন্য এমনটা করছো। এবার আরিয়া তো তখনই বলে ওঠে যে আমাদের বাড়িতে যে নীল পাথরের মূর্তিটা রাখা আছে তার তলাতেই পাবে তোমরা প্রমাণ। যাও কাউকে বলো মূর্তিটা সরিয়ে দেখতে তার তলায় কিছু রয়েছে কিনা। মামা ওয়াংয়ের মুখ চোখ দেখেই আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা গন্ডগোল তো রয়েছে। বাটলার তো সঙ্গে সঙ্গে গিয়ে সেই মূর্তিটার তলা থেকে একটা লাল কাপড়ে মোড়া বাক্স নিয়ে আসে। দেন বলে ওঠে যে মামা ওয়াং, এবার তুমি কি জবাব দেবে? এবং সে তো জানতে থাকে যে আমি এই বাক্সের ব্যাপারে কিছুই জানি না, আমি কিছু জানি না, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। জেডেন তো তখনই বাক্সটা খুলে দেখতে যাচ্ছিল, কিন্তু আরিয়া তাকে থামিয়ে দেয়। আরিয়া বলে ওঠে যে এই লাল ক্লথটা মানে এই লাল কাপড়ে কিছু মন্ত্র দেওয়া আছে যেগুলো কিনা মানুষের ক্ষতি করবে, মানে এই কাপড়টা যে ধরবে ব্যাড লাকটা তার মধ্যে চলে যাবে, সুতরাং এটা তুমি ধরো না। আরিয়া তার ক্ষমতার সাহায্যে সেই কাপড়টা খোলে। আমরা দেখতে পাই তার মধ্যে একটা কালো বাক্স ছিল এবং সেই কালো বাক্সের মধ্যে একটা চুলের গোছা এবং একটা মন্ত্র ছিল যার মাধ্যমে ওই মামা ওয়াং এই পরিবারের গুড লাক শোষণ করছিল। জেডেন তো তখনই বলে ওঠে যে কিন্তু আরিয়া, যদি সে সেটা করার চেষ্টা করেও থাকে, এই বছরে আমাদের পরিবারের তো কোনো ক্ষতি হয়নি, মানে কারোর কোনো বিপদও হয়নি বা কারোর অ্যাক্সিডেন্ট বা ব্যাড লাকের কিছু, তাহলে কি করে সম্ভব? এবং নরা তো তখনই বলে ওঠে যেটা বিজ্ঞানের যুগ, এখানে এই সমস্ত ঢপবাজি করে কোনো লাভ নেই। আরিয়া তো তখনই বলে যে ঠিক আছে, তাহলে এই চুলের গোছার ডিএনএ টেস্ট করা যাক, তাহলেই বোঝা যাবে যে মামা ওয়াং কিছু করেছে কিনা। আরিয়া বলে ওঠে যে আসলে মামা ওয়াং, এই সমস্ত কালো জাদু করা তো খুব একটা সহজ বিষয় না, আর জিনিসটা কোথায় রাখতে হবে সেটা বোঝার জন্য ফেংশুই খুব ভালোভাবে জানতে হবে। যে এই কাজটা করেছে সেই বাড়ির কোনা কোনা কোথায় কি আছে সবকিছু ভালো করেই জানে, মানে এই বাড়ির খুবই কাছের কেউ। তাহলে তুমি না করলে সেটা কে করেছে? নাকি তোমাকে অন্য কেউ কাজে লাগিয়েছিল যে তোমাকে করতে বলেছিল? নরা বলে ওঠে যে আরিয়া, তুমি কি বলতে চাইছো? তার মানে আমাদের পরিবারের মধ্যেই কোনো বিশ্বাসঘাতক রয়েছে? এবং আরিয়া বলে ওঠে যে একদমই ঠিক, আমি তাই বলতে চাইছি। নরা বলে ওঠে যে কিন্তু আমাদের বাড়িতে তো আউটসাইডার তুমি, কারণ তুমি বাড়িতে সবচেয়ে শেষে এসেছো, আর তুমি আসার পর থেকেই অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে। এবার আরিয়া তো তার কথার কোনো উত্তর না দিয়ে মামা ওয়াংকে বলে যে মামা ওয়াং, আমি বুঝতে পারছি যে কেউ তোমাকে বলেছে কাজটা করতে, তাই তাড়াতাড়ি উত্তর দাও যে কে বলেছে। মামা ওয়াং তো তখনই নড়ার দিকে তাকায়, কিন্তু আমরা দেখতে পাই যে নড়া তার দিকে তাকাতেই মামা ওয়াং সেখানেই পড়ে যায় এবং তার তো রীতিমতো হার্ট অ্যাটাক হয়ে যায়। তাকে তো সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়। অপর দিকে ততক্ষণে ডিএনএ রেজাল্ট চলে আসে এবং আমরা জানতে পারি যে সত্যি ওই চুলের মধ্যে আরিয়ার বাবার চুলের গোছা ছিল এবং তার সাথে আরো একজনের চুলের গোছা ছিল, এবং সেটা ছিল আরিয়ার অ্যাডপটিভ বাবা মানে মিস্টার শু এর চুলের গোছা। মানে বোঝাই যাচ্ছিল যে মিস্টার শু এই শয়তানের পিছনে ছিল। এবার আমরা অপর দিকে মিস্টার শুকে দেখতে পাই, তো একদম বুড়ো ভাম হয়ে গেছিল, তার মুখ থেকে রক্ত উঠছিল। ওদিকে মারিয়ারও তো নাক থেকে রক্ত বেরোচ্ছিল। জয়ী তো হাতে এমন ব্যথা পেয়েছিল যে তার ব্যথা কমছিলই না, এবং একে একে অন্যান্য কোম্পানিরা তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিচ্ছিল। জয়ী বলে ওঠে যে বাবা, কিছুদিন ধরে আমাদের সাথে এত বাজে বাজে জিনিস কেন হচ্ছে? এবং তখনই তার বাবা বলে ওঠে যে আমার চুলের সেই গোছা ওই বাড়িতে রাখা ছিল, ওই কালো জাদুটা ভেঙে গেছে, আমাদের ব্যাড লাক আবারও ফিরে এসেছে, তাড়াতাড়ি মাস্টারকে খবর দাও। আর কিছুক্ষণের মধ্যেই কালো পোশাক পরা একজন মাস্টার সেখানে হাজির হয় এবং সে অত্যন্ত ক্ষমতাশালী ছিল, এবং এই মাস্টারই ছিল 1000 বছর আগের সেই ডিমন যাকে কিনা হারানোর চেষ্টা করেছিল আরিয়া। এবং মাস্টার এসে তো মিস্টার শুকে আবারও ম্যাজিকের সাহায্যে নর্মাল করে দেয়, মানে কিনা ইয়াং করে দেয়। সে বলে ওঠে যে তোমাদের গুড লাক আরিয়ার সাথে সাথেই তোমাদের বাড়ি থেকে চলে গেছে, কিন্তু আমাদের আবারও সেই গুড লাক ফিরিয়ে আনতে হবে। যদি আমরা আরিয়াকে খতম করতে পারি তাহলে আমরা আবারও তোমাদের বাড়ির গুড লাক ফিরিয়ে আনতে পারবো। এবং এই বলে সে তো একটা মন্ত্র লেখা কাগজ মিস্টার শুকে দেয়। এবার আমরা অপর দিকে থিওকে দেখতে পাই এবং আমরা থিওর গ্র্যান্ডপা মিস্টার সেনকেও দেখতে পাই। আমরা দেখতে পাই যে সে ভগবানের কাছে প্রে করছিল এবং তখনই হঠাৎ তার বুকে ব্যথা ওঠে। থিও তো সঙ্গে সঙ্গে তার গ্র্যান্ডপার কাছে ছুটে আসে যে কি হলো। গ্র্যান্ডপা থিওকে বলে যে তাড়াতাড়ি ওই পেন্টিংটা খোলো। এবার থিও তো গিয়ে সেই পেন্টিংটা খোলে এবং আমরা দেখতে পাই এটা 1000 বছর আগে আরিয়ার একটা পেন্টিং ছিল। থিও বলে ওঠে যে এই পেন্টিং,
এবার গ্র্যান্ডপা তো তখনই বলে যে থিও, যে করে হোক তোমাকে এই মেয়েটিকে খুঁজে বার করতে হবে, একমাত্র সেই আমাকে সারিয়ে তুলতে পারবে। এবং থিও তো জানতোই যে এই মেয়েটিকে কোথায় পাওয়া যাবে। থিও সঙ্গে সঙ্গে আরিয়াকে আনার জন্য বেরিয়ে যায়। এবার থিও তো তাড়াতাড়ি আরিয়ার কাছে গিয়ে বলে যে গ্র্যান্ডপার এরকম বিপদ, তোমাকে যেতে হবে। এবং তখনই সেখানে নড়া আসে। নড়া বলে ওঠে যে থিও, আমি তোমার ফিয়ন্সে, তাহলে তুমি আরিয়ার সাথে এত সময় কেন কাটাচ্ছ? থিও বলে যে কিসের ফিয়ন্সে, ছোটবেলায় এই সমস্ত বিয়ের কথা আমি মানি না। তাছাড়া আমাদের কথা ছিল যে লু পরিবারের মেয়ের সাথে আমার বিয়ে হবে। তুমিও তো একমাত্র লু পরিবারের মেয়ে না, লু পরিবারের বড় মেয়ে আসলে আরিয়া। কোনোদিনই আমি তোমাকে ফিয়ন্সে বলে স্বীকারও করিনি, সুতরাং এই সমস্ত ফালতু কথা আমাকে আর বলবে না। এবং নড়ার রাগ তো আরও বাড়তে থাকে। যাই হোক, ততক্ষণে আরিয়াকে নিয়ে থিও পৌঁছে গেছিল গ্র্যান্ডপার কাছে। এবং সেখানে আমরা থিওর সৎ মা হেলেনাকে দেখতে পাই। হেলেনা সেখানে চারিদিক থেকে নানা নামি নামি ডাক্তার নিয়ে এসেছিল, যেই সমস্ত ডাক্তারদের আমি এনেছি গ্র্যান্ডপাকে সারিয়ে তোলার জন্য। এবং আরিয়া তখনই বলে ওঠে যে এই সমস্ত লোকেদের দিয়ে গ্র্যান্ডপাকে সারানো যাবে না, কেবলমাত্র আমি গ্র্যান্ডপাকে সারাতে পারবো। হেলেনা বলে ওঠে যে এই মেয়েটা আবার কে? এই মেয়েটা কিছুদিন আগেই লু পরিবারে এসেছে গ্রাম থেকে। এই গ্রামের মেয়েটা গ্র্যান্ডপাকে সারাবে? ও কি সমস্ত ভুংভাং করবে সেই সবে আমি বিশ্বাসই করি না। এবং সে তো এই কথা বলে আরিয়াকে চড়ও মারতে যাচ্ছিল, কিন্তু থিও তার হাত ধরে নেয়। এবং আরিয়া তো তখনই বলে ওঠে যে অনেক হয়েছে, বেশি দেরি করলে এনাকে আর বাঁচানো যাবে না। এবং আরিয়া তখনই তার ম্যাজিকের হাত গ্র্যান্ডপার মাথার ওপরে রাখে। গ্র্যান্ডপা তো ঘুম থেকে উঠেই আরিয়াকে দেখতে পায় এবং গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে আরিয়ার সামনে হাঁটু ঘিরে বসতে যাচ্ছিল। বলে ওঠে যে বাবা, আপনি এসব কি করছেন? এই গ্রামের মেয়েটার সামনে আপনি হাঁটু গাড়ছেন কেন? গ্র্যান্ডপা বলে ওঠে যে চুপ করো তুমি, তোমার মতো একটা মেয়ে যে কি করে আমার ছেলের বউ হলো আমি আজও সেটাই ভাবি। এবং গ্র্যান্ডপা তো তখনই সকলকে আদেশ দেয় যে তোমরা এক্ষুনি সকলে এখান থেকে বেরিয়ে যাও, আমার আরিয়ার সাথে কিছু বিশেষ কথা রয়েছে। সকলেই তো ঘর থেকে বেরিয়ে যায় এবং তখনই গ্র্যান্ডপা একটি বিশেষ ঘন্টা বার করে। গ্র্যান্ডপা বলে ওঠে যে আরিয়া, এই জিনিসটা আমাদের পরিবার জেনারেশনের পর জেনারেশন ধরে সংরক্ষণ করে রেখেছে, আর আমি এটা তোমার হাতে, মানে যে জিনিসটা সামলাতে পারবে তার হাতে তুলে দিচ্ছি। আমাদের 3টে পরিবার যারা কিনা এই জিনিসগুলি সংরক্ষণ করে রাখতো, তারা প্রত্যেকেই কোথায় আছে আমি জানি না, কিন্তু এই 3 পরিবার একত্রিত না হলে তুমি কি পারবে ওই ডিমনকে সামলাতে? আমি জানি যে ওই ডিমন আবারও ফিরে আসবে। আরিয়া, তোমাকে তাড়াতাড়ি এই 3 পরিবারকে একত্রিত করতে হবে, যাতে করে তুমি এই ডিমনের বিরুদ্ধে লড়াই করতে পারো। এবং গ্র্যান্ডপা এটাও বলে যে তার মৃত্যুর পর সেন পরিবারের লিডার হবে আরিয়াই এবং তার কথা মতোই সেন পরিবার চলবে। এবং এই বলে গ্র্যান্ডপা তো সেখানেই মৃত্যুবরণ করে। এবং আরিয়া তো তখনই তার চোখ বুজিয়ে দেয় যে আমি নিশ্চয়ই তোমার পরিবারের রক্ষা করব। এবার তারপরেই সেখানে থিও প্রবেশ করে এবং থিও গ্র্যান্ডপার বালিশের তলা থেকে একটা লকেট বা বলা যায় শিলমোহর মতো জিনিস পায়, যেখানে কিনা একটা বিশেষ পরিবারের কথা লেখা ছিল এবং এখানে ফু পরিবারের কথা লেখা ছিল। আসলে আমরা প্রথম দৃশ্যে আরিয়ার সাথে আরও 3 জনকে দেখেছিলাম এবং সেই 3 পরিবারের বংশধরদেরই খুঁজে বার করতে হতো। প্রথম পরিবার তো থিওর পরিবার অর্থাৎ সেন পরিবার, তাদের অস্ত্র ছিল ওই ঘণ্টাটি। দ্বিতীয় পরিবার মানে এবার তাদেরকে ফু পরিবারকে খুঁজে বার করতে হবে, যার কথা ওই লকেটে বা শিলমোহরে লেখা ছিল। এবার আরিয়া আর থিও তো খুঁজে খুঁজে সেই ফু পরিবারের বর্তমান যে বংশধর লিওকে বার করে। আমরা দেখতে পাই যে লিও একটা নুডলসের দোকান চালাতো। আরিয়া তো সঙ্গে সঙ্গে গিয়ে তাকে সেই লকেটটা দেখায় এবং লিও বলে ওঠে যে আসলে আমার বাবা খুবই অসুস্থ ছিল, তখন টাকা পয়সার খুব দরকার ছিল এবং তখনই আমি সেন পরিবারের গ্র্যান্ডপার কাছে এটা বন্ধক রেখেছিলাম, বলেছিলাম যে টাকা হলে এটা ছাড়িয়ে নেব, কিন্তু কখনোই আমাদের টাকা হয়নি। এবং গ্র্যান্ডপাও তো ওয়েট করেছিল যে কখন ফু পরিবারের কেউ এসে এটা ফেরত নেবে, কেউই কোনোদিন আসেনি। আমরা দেখতে পাই যে ফু পরিবারের মানে লিওর যে ছেলে ছিল সে খুবই অসুস্থ ছিল এবং সে তো কোকিয়ে কোকিয়ে উঠছিল। এবং আরিয়া তখনই ভিতরে এসে বলে যে ওকে এইভাবে সারানো যাবে না, তবে হ্যাঁ, ওর ওপর একটা অভিশাপ রয়েছে যেটাকে কিনা কাটাতে হবে এবং সেটার জন্য তোমাকে তোমাদের ফু পরিবারের যে অস্ত্রটি রয়েছে সেটা বার করতে হবে। এবার লিও তো তখনই সেখানে একটা পুরনো জং ধরা মুগুর মতো অস্ত্র বার করে। সে বলে ওঠে যে এটা তো বহুদিন ধরেই কোনো কাজে আসে না, এটা কি তোমার লাগবে? এবং আরিয়া তখনই তার ম্যাজিকের সাহায্যে সেই অস্ত্রটাকে জীবন্ত করে তোলে। সঙ্গে সঙ্গে লিওর ছেলের যে অসুখ ছিল সেটা সেরে যায় এবং সে তো বলে ওঠে যে বাবা, খুব জল তেষ্টা পাচ্ছে, আমাকে জল দাও।
লিও বুঝতে পারে যে তার ছেলে সেরে গেছে এবং আমরা আবারও সেই প্রথম দৃশ্যের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। 1000 বছর আগে আরিয়ার সাথে অপর এক যোদ্ধা ছিল লিওরই পূর্বসূরি এবং তাকে দেখতে একদমই লিওর মতো ছিল। তার হাতে ছিল এই মুগুরের মতো অস্ত্রটা, যেটা দিয়ে সে আরিয়াকে সঙ্গ দিয়েছিল। এবার আরিয়া সেখান থেকে ফিরে আসে। ওরদিকে আমরা দেখতে পাই যে সেদিন থিওর গ্র্যান্ডপার ফিউনারেল ছিল এবং ফিউনারে হেলেনা তো খুব মাথা ঠুকে ঠুকে কান্নাকাটি করছিল যে সত্যি সেন পরিবারের পিলার একজন চলে গেল। এখন সেন পরিবার একটা লিডার ছাড়া কি করে থাকবে? এক তো আমি থিওর বাবাকে হারিয়েছি, আর এখন গ্র্যান্ডপাকে হারালাম। এবং সে তো নানা রকমের ন্যাকামি কান্নাকাটি করে বলে যে তাহলে এখন থেকে আমাকেই এই পরিবারের দায়িত্ব নিতে হবে। এবার এই ফিউনারেলে মিস্টার শুকেও আমরা দেখতে পাই, মানে আরিয়ার অ্যাডপটিভ বাবা এবং আসল বাবা দুজনেই এখানে উপস্থিত ছিল। মিস্টার শু তো বলে ওঠে যে হ্যাঁ হেলেনা, তোমাকেই তো এই পরিবারের দায়িত্ব নিতে হবে। হেলেনা বলে যে আজকে থেকে আমি নিজেকে সেন পরিবারের লিডার হিসেবে ঘোষণা করলাম। অত্যন্ত ভারী হৃদয়ের সাথে জানাচ্ছি যে এখন থেকে বিজনেসের সমস্ত দায়িত্ব আমার। মানে তার হৃদয় যে ভারী ছিল না হালকা ছিল সেটা তো তোমরা বুঝতেই পারছো। এবং তখনই সেখানে আরিয়া আর থিও প্রবেশ করে। থিও তো তখনই বলে ওঠে যে না, এই পরিবারের পরবর্তী মাথা কেবলমাত্র আরিয়াই হতে পারে, কারণ গ্র্যান্ডপা মারা যাওয়ার আগে এটাই বলে গেছিল যে সেন পরিবারের লিডার আরিয়া হবে এবং সকলকে আরিয়ার কথা মেনে চলতে হবে। হেলেনা তো বলে ওঠে যে ও আমাদের পরিবারের কেউই না, তাহলে ও আমাদের পরিবারের লিডার কি করে হবে? এবার আরিয়া তো তখনই গ্র্যান্ডপার কফিনের দিকে এগিয়ে যায় এবং সে গ্র্যান্ডপার উদ্দেশ্যে বলে যে দেখেছো কেমন ঝামেলা তুমি আমার জন্য ফেলে গেছো, এখন এই ঝামেলা কিন্তু তোমাকেই মেটাতে হবে। এবং সঙ্গে সঙ্গে কফিন নড়ে ওঠে এবং থিও তো বলে ওঠে যে দেখলে, তোমার এই অসভ্যতার জন্য গ্র্যান্ডপাও প্রতিবাদ জানাচ্ছে। এবার মিস্টার শু তো তখনই চেঁচিয়ে ওঠে যে আরে এই আরিয়া মেয়েটা হচ্ছে একটা ডাইনি, ও নিশ্চয়ই কোনো কালো জাদু করে, ও কালো জাদু করে আমাকে বুড়ো ভাম বানিয়ে দিয়েছিল। লেনা বলে ওঠে যে এতক্ষণ আমি তোমার সাথে অনেক ভদ্রভাবে কথা বলছিলাম, কিন্তু তুমি তো দেখছি আমাকে বাধ্য করছো তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর জন্য। আমার এত বছরের এক্সপিরিয়েন্স, আর সেখানে কিনা একটা অল্প বয়সী মেয়ে আমার জায়গা নেবে, সে কিনা এই পরিবারের লিডার হবে। এবং এই বলে হেলেনা আরিয়াকে চড় মারতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে আকাশে প্রচন্ড ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়। সকলেই বলে ওঠে যে আরিয়া কি সত্যিই তাহলে স্পেশাল, ওর সাথে হেলেনা এমন করছে বলেই কি এমনটা হলো? এবং হেলেনা তো তখনই বলে যে পুরো ব্যাপারটাই কাকতালীয় এবং সে তো তখনই আরিয়াকে আবারও মারতে যায়, কিন্তু একদম তার পায়ের কাছেই একেবারে বজ্রপাত ঘটে। সেন পরিবারের অন্যান্যরা বলে ওঠে যে দেখো, গ্র্যান্ডপা যেহেতু বলে গেছে সেই তো নিশ্চয়ই কিছু একটা তো ভেবেই বলেছে, আমরা আরিয়াকেই লিডার হিসেবে মানবো। এবার মিস্টার শু তো তখনই আবারও আরিয়াকে চড় মারতে হাত তুলেছিল যে আরিয়া সত্যিই তুমি এত বড় কুচক্রী, সেটা আমি ভাবিনি। এবং আরিয়া তখনই আবারও তার ম্যাজিক মিস্টার শু এর ওপর প্রয়োগ করে এবং মিস্টার শু তো আবারও বুড়ো ভামে পরিণত হয়। সকলেই তো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কিন্তু হেলেনা তবুও মানছিল না। এবং তখনই থিও তাদের সেই পারিবারিক ঘণ্টাটা ব্যবহার করে। থিও বলে ওঠে যে একমাত্র পরিবারের পরবর্তী যোগ্য লিডারের হাতেই এই ঘণ্টা বাজবে। তা সেন পরিবারের সবাই এসে ট্রাই করুক, তারা দেখুক যে এই ঘণ্টা বাজে কিনা। এত বছর ধরে আমাদের পরিবারে এটা ছিল, কেউই কিন্তু বাজাতে পারিনি। হেলেনা তো সঙ্গে সঙ্গে আরিয়ার হাত থেকে ঘণ্টাটা নিয়ে নেয় এবং সেটা বাজানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হয় না। মানে ঘণ্টার ভিতরে ঝুমঝুমিটা যে আছে ওটা তো রয়েছেই, কিন্তু তবুও ঘণ্টা থেকে কোনো আওয়াজ বেরোয় না। কেউ বলে ওঠে যে সেন পরিবারের অন্যান্যরাও চাইলে ট্রাই করতে পারো, যার ঘণ্টা বাজানোতে আওয়াজ বেরোবে সেই না হয় লিডার হবে। সেন পরিবারের অন্যান্যরাও তো ঘণ্টা বাজাতে ট্রাই করে, কিন্তু কেউই ঘণ্টা বাজিয়ে আওয়াজ বের করতে পারে না। আরিয়া তো তখনই ঘণ্টাটা থিওর হাতে ধরিয়ে দেয় এবং তারপর সে থিওর হাত ধরে সেটা বাজায়। আমরা দেখতে পাই যে থিওর তখনই আগের জন্মের কথা মনে পড়ে যায় এবং আরিয়ার সাথে ওই দিন লড়াইতে থিও ছিল, যে কিনা আরিয়াকে সঙ্গ দিয়েছিল। এবং আরিয়া তো থিওর হাত ধরে নাড়তে সেই ঘণ্টায় দারুণ আওয়াজ শুরু হয়, যেই আওয়াজ মুখে বলে বর্ণনা করা যাবে না। সেই আওয়াজের সাথে সাথে প্রকৃতিতে পরিবর্তন হয়, ফুল ফুটে ওঠে, গাছের পাতা সবুজ হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে সকলেই সেই আওয়াজে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। হেলেনা তো বলে ওঠে যে এটা সম্ভবই না, আমাকে আবার দাও, আমি আবারও ঘন্টা বাজাবো, নিশ্চয়ই ও কিছু ম্যাজিক করেছে। কিন্তু থিও তো সেটা আর তার হাতেই দেয় না, যে এটা আমাদের পারিবারিক সম্পদ আর তুমি আমাদের রক্ত সম্পর্কের কেউ না, তাই তুমি এটা পাবে না। আরিয়াই আজ থেকে আমাদের পরিবারের লিডার।
আরিয়া তো ঘন্টাটা থিওর হাতে রেখেই বলে যে পরিবারের পরবর্তী লিডার তুমি, আমি তোমাকে সাথ দেব। এবং সেন পরিবারের সকলেও এই সিদ্ধান্তে খুশি ছিল। আরিয়া তখনই লক্ষ্য করে যে দরজা দিয়ে একটা কালো পোশাক পরা ব্যক্তি চলে যাচ্ছে। আরিয়া বুঝতে পারে এটাই সেই ডিমন, এবং আরিয়া তাকে পিছু নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এবার আরিয়া আর থিও তো গ্যারেজে আসছিল গাড়ি করে বেরোবে বলে, এবং সেখানেই আমরা উল্টো দিকে হেলেনাকে দেখতে পাই। হেলেনা তো মনে মনে ভাবছিল যে তোমরা দুজনে মিলে আমার বিরুদ্ধে টিম আপ করেছো, এবার দেখো তোমাদের আমি কেমন যোগ্য শাস্তি দিই। এবং এই বলে সে তো এক জায়গায় কল করে এবং কিছু গুন্ডাকে সেখানে ডাকে আরিয়া এবং থিওকে মজা দেখানোর জন্য। এবার আরিয়া তো এত কটা গুন্ডা দেখেও কোনো ভয় পায় না, এবং তারা আক্রমণ করতে এলে থিও তো আগে এগিয়ে যাচ্ছিল যে আরিয়াকে আমি প্রোটেক্ট করব। এবং আরিয়া তখনই তাকে বলে যে তুমি দাঁড়িয়ে যাও, তুমি মজা দেখো। আমরা দেখতে পাই যে আরিয়ার সঙ্গে সঙ্গে তুড়ি মেরে আবারও সময় পুরোপুরি থামিয়ে দেয়, এবং সে তার সামান রূপ ধারণ করে। আরিয়া তার সেই ড্রাম সকল কটা গুন্ডার সামনে গিয়ে বাজায় এবং আবারও নিজের জায়গাতে ফিরে আসে। এবার সময় থমকে গেলেও একমাত্র থিওই কিন্তু সবকিছু দেখতে পারছিল। আরিয়া আবারও নিজের রূপে ফিরে আসে, সঙ্গে সঙ্গে সময় চলতে শুরু করে, এবং আরিয়ার তুড়ি মারার সাথে সাথে গুন্ডাগুলো কিছু না করেই ধূপ ধূপ করে নিজেদের জায়গায় পড়ে যায়। এবং এইটা তো পুরোটাই হেলেনা বসে দেখতে পায়। হেলেনা বুঝতে পারে না যে আমার এক নিমেষে এরকম কি করে হয়ে গেল, কি করে এক পলকেই গুন্ডাগুলো সকলে পড়ে গেল। আরিয়া বলে ওঠে যে চিন্তা নেই, ওরা ওদের শাস্তি পেয়েছে, এবার ওদের যে কাজে লাগিয়েছে তার শাস্তি পাওয়ার পালা। আরিয়া তো সঙ্গে সঙ্গে হেলেনার গাড়ির সামনে যায়। হেলেনা তো গাড়ি নিয়ে তাড়াতাড়ি পালাতে যাচ্ছিল, কিন্তু আরিয়া হাত দিয়েই সেই গাড়ি থামিয়ে দেয়। হেলেনা বুঝতে পারে না যে আরিয়া কি আদেও কোনো মানুষ নাকি সে কোনো অশরীরী, এবং আরিয়া তখনই তার ক্ষমতার সাহায্যে হেলেনাকে গাড়ি থেকে টেনে বার করে আনে এবং তার গলা টিপে ধরে। আরিয়া বলে ওঠে যে আর কখনো যদি আমি তোমাকে নিজের চোখের সামনে দেখেছি তাহলে তোমাকে কিন্তু গ্র্যান্ডপা সেনের কাছেই পাঠিয়ে দেব। এবং এই বলে আরিয়া তাকে ছেড়ে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই আরিয়া তার বাড়িতে ফিরে আসে এবং তার বাবা তাকে বলে যে আরিয়া, এবার তোমার সেন পরিবারে বিয়েটা করে নেওয়াই ভালো হবে। আমি তো দেখলাম যে তোমার আর থিওর মধ্যে ভালোই একটা বন্ডিং তৈরি হয়েছে, আর আমরা দুই পরিবার একে অপরের সাথে খুবই আত্মীয়তার সম্পর্ক রাখি। তাই এবারে তুমি থিওকে বিয়ে করেই নাও, আমাদের দুই পরিবারই এত ইনফ্লুয়েন্সিয়াল, শহরের সমস্ত লোকেরা আসবে। এবার আরিয়া মনে মনে ভাবে যে হ্যাঁ, এরা দুজনেই শহরের খুবই বিখ্যাত পরিবার, তাই এই বিয়েতে নিশ্চয়ই নানা ধরনের লোক আসবে, তাই সেই ভিড়ের মধ্যেই আমি ওই শয়তানটাকে নিশ্চয়ই লোকেট করতে পারবো। ওদিকে নরা তো মনে মনে ভাবছিল যে আমি কিছুতেই এই বিয়ে হতে দেব না। এবার আরিয়া তো থিওর সাথে দেখা করে যে আমি জানি তুমি বিয়ের কথাটা শুনেছো, কিন্তু তুমি যদি তাতে রাজি না থাকো তাহলে তুমি এখনই বলে দিতে পারো। কিন্তু থিও তো একদম এক পায়ে রাজি ছিল এই বিয়ে করার জন্য। এবার তারা যখন কথা বলছিল আরিয়া তখনই জানলা দিয়ে আবারও সেই কালো ছায়াকে লক্ষ্য করে, এবং আরিয়া বুঝতে পারে যে তাড়াতাড়ি একে সরাতে হবে। কিন্তু একে সরানোর জন্য তৃতীয় যে জন, মানে যে তৃতীয় ব্যক্তি আরিয়াকে সাহায্য করবে, আর এই ডিমন যদি এই জন্মে মানে এই সময় তার ভেসেলটা পেয়ে যায় তাহলে তো তাকে হারানো আরোই কঠিন হয়ে যাবে। মানে যে পাত্রে তাকে আগের জন্মে বন্দি করা হয়েছিল সেটা যদি এই ডিমন একবার পেয়ে যায় তাহলে তাকে হারানো খুব মুশকিল হয়ে যাবে। আরিয়া বলে ওঠে যে 1000 বছর আগে একটা স্যাক্রেড গাছের তলায় সেই ভেসেলটা পুঁতে রেখেছিলাম, তুমি তাড়াতাড়ি সেটা খুঁজে আনো। এবার থিও তো বলে ওঠে যে কিন্তু আমার তো তোমার মতো কোনো ক্ষমতা নেই, আমি কি করে বুঝবো কোনটা স্যাক্রেড গাছ। এবং আরিয়া তখনই তার হাত ধরে বলে যে তোমাকে আমি আগেও বলেছি তুমি তোমার হৃদয় দিয়ে বুঝবে, তোমাকে তোমার মনের কথা শুনতে হবে। থিও তো তখনই চোখ বন্ধ করে এবং আমরা দেখতে পাই থিও তার আসল রূপে বা সামান রূপে ফিরে আসে। থিও তার কাজে বেরিয়ে যায় এবং আরিয়া তো ভাবছিল যে সে ওই শেষ পরিবারকে কি করে খুঁজে বার করবে। এবার আরিয়া এইসব ভাবতে ভাবতেই বারান্দায় দাঁড়িয়েছিল এবং সেখানেই তার ওই পিছন পাকা কাজিন জ্যাক আসে। আমরা দেখতে পাই জ্যাক তো ড্রাঙ্ক হয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরেছিল এবং সে তো আরিয়ার নামে আজে বাজে কথা বলছিল যে যখন থেকে এই অনামুখী এখানে এসেছে আমাদের ওপর উল্টো পাল্টা জিনিস হতেই থাকছে, এই ছিল না ভালোই ছিল, তো দেখছি একেবারে ওই গু পরিবারের অন্ধ মেয়েটার মতো অনামুখ হয়েছে। ওই মেয়েটা নিজের পুরো পরিবারকে খেয়েছে, তেমনই এই মেয়েটাও এখন আমাদের খাবে।
এবার এই কথা শুনেই আরিয়ার মাথায় একটা জিনিস ক্লিক করে যায়। আরিয়ার মনে পড়ে যায় 1000 বছর আগে তাদের যে তৃতীয় সঙ্গীটি ছিল সেও কিন্তু অন্ধ ছিল এবং সে মুন সেক্টের লোক ছিল এবং এই সেক্টের লোকেরা সাধারণত নিজেদের চোখ বিসর্জন দিয়ে থাকে লোককে সাহায্য করার জন্য। এবং এখন জ্যাক যে মেয়েটির কথা বলল, অর্থাৎ যে অন্ধ মেয়েটির কথা বলল, সে গু পরিবারের মেয়ে লুনা। তাই আরিয়া তার সাথে দেখা করতে যায়। আমরা লুনাকে দেখতে পাই যে কিনা অন্ধ ছিল এবং লুনা কারোর সাথে দেখা করতো না বা লোকজনের সাথে মিশতো না, এবং আরিয়া তো তখনই তার কাছে গিয়ে তার হাত ধরে এবং লুনার আস্তে আস্তে 1000 বছর আগে স্মৃতি ভেসে ওঠে। আরিয়া বলে ওঠে যে লুনা, তোমাদের পরিবারের সকলেই তাদের চোখ বিসর্জন দেয় মানুষের ভালোর জন্য এবং তোমাদের এই চোখের জলে কিন্তু অনেক কিছু করতে পারে। তোমাদের যে বিশেষ অস্ত্রটা রয়েছে, যেমন কিনা অন্যদের ছিল এই মুগুর এবং ঘণ্টা এবং আরিয়ার ছিল ড্রাম, তেমনি লুনারও একটা বিশেষ অস্ত্র ছিল, কিন্তু সেটা সাধারণভাবে রাখা ছিল না। লুনাদের বাড়িতে একটা লেক ছিল, সেই লেকে লুনার চোখের জল পড়লে তবেই সেই অস্ত্র আবির্ভূত হবে। এবার লুনা তো তখনই সেই লেকের কাছে গিয়ে চোখের জল ফেলে এবং লুনার অস্ত্র মানে ম্যাজিক্যাল পালক সেখানে চলে আসে। মানে আরিয়া এখন তার 3টে লোককেই পেয়ে গেছিল, মানে তার 3 সঙ্গীকেই অস্ত্র সমেত পেয়ে গেছিল। এবার আমরা আরিয়া আর থিওর বিয়ের দৃশ্য দেখতে পাই। তাদের বিয়েতে সকলেই তো তাদের কংগ্রাচুলেশনস জানাচ্ছিল এবং তখনই সেখানে হাজির হয় থিওর সৎ মা হেলেনা। যে কি ব্যাপার থিও, তোমার বিয়ে আর তুমি তোমার মাকে বললে না? থিও বলে ওঠে যে তোমাকে তো অনেকদিন আগেই পরিবার থেকে বার করে দেওয়া হয়েছে, তুমি এখানে কোন সাহসে এসেছো? হেলেনা বলে ওঠে যে থিও, তুমি জানো না এই আরিয়া মেয়েটা একটা ডিমন, তাই আজকে আমি একজন স্পেশাল মাস্টারকে এনেছি আরিয়াকে হারানোর জন্য। এবার সেখানে তো তখনই একটা গোলুমলু মাস্টারকে হেলেনা নিয়ে আসে এবং সেই মাস্টারকে দেখে আরিয়া বলে ওঠে যে ভালো করে তাকিয়ে দেখো তো, আমাকে আগে কোথাও দেখেছো নাকি? এবং সেই গোলুমলু মাস্টার তো চমকে যায় যে তুমি, তোমার ছবি তো আমি আমার গ্র্যান্ডপার কাছে দেখেছি, তুমি তো আমাদের গ্র্যান্ড মাস্টার। হেলেনা বলে ওঠে যে ধ্যাত, এ একটা গ্রামের মেয়ে। এবং সেই মাস্টার তখনই তার একটা ছোট্ট ড্রাম মতো বার করে। আরিয়া তো সঙ্গে সঙ্গে তার নিজের ড্রামটা বার করে এবং বলে ওঠে যে ধ্যাত, তুমি একটা খেলনা নিয়ে আমার সাথে লড়তে এসেছো, সত্যি তোমার দ্বারা কিছুই হবে না। সে হেলেনাকে বলে ওঠে যে হেলেনা, তুমি আজকে আমার আসল আইডেন্টিটি জানার জন্য এখানে এসেছো তাই তো, যে আমি ডাইনি না আমি কে? তাহলে তোমাকে বলি, আমার আসল আইডেন্টিটি হচ্ছে। এবং তখনই থিও তাকে থামিয়ে দেয় যে এত কটা লোকের সামনে এইসব কথা বলার দরকার নেই। এবং তখনই তো আরিয়ার ভাই সেখানে উঠে আসে যে আমার বোনের আসল আইডেন্টিটি হচ্ছে সে লু পরিবারের বড় মেয়ে, এবং তার উপর কোয়েশ্চেন করার সাহস কারোর হয় কি করে? এবার হেলেনা তো তখনই একটা মন্ত্রলেখা কাগজ বার করে আরিয়ার দিকে ছোড়ার জন্য, কিন্তু সে যে মাস্টারকে ডেকে এনেছিল সেই মাস্টারই হেলেনাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে তুমি আমার গ্র্যান্ড মাস্টারকে কোনো ক্ষতি করতে পারবে না। এবং অন্যরা তো বলা বলি করছিল যে ও, হেলেনার মাস্টারের গ্র্যান্ড মাস্টার যদি আরিয়া হয় তাহলে আরিয়া তো হেলেনার গ্রেট গ্র্যান্ড মাস্টার, হেলেনার তো এখনই উচিত আরিয়ার পা ধরে প্রণাম করা। হেলেনা তো ওই গোলুমলু মাস্টারের কান মুলে দেয় যে তোমাকে আমি কি কাজের জন্য এনেছিলাম আর তুমি কি করছো। আমরা দেখতে পাই আরিয়া তখনই তার নিজের রূপ ধারণ করে। আরিয়া বলে ওঠে যে বারবার তুমি আমাকে প্রভোক করেছো। হেলেনা তো তখনই আবারও আরিয়াকে মারতে যাচ্ছিল এবং আরিয়া তখনই অস্ত্র দিয়ে হেলেনাকে আঘাত করতে যায়, কিন্তু আরিয়া এগোতে পারে না। কোনো এক মন্ত্র বলে সে সেখানেই বাধা পড়ে গেছিল এবং তখনই সেখানে নড়া এগিয়ে আসে। আমরা দেখতে পাই নড়ার হাতে একটা ডিমনিক ছুরি ছিল। নড়া বলে ওঠে যে 1000 বছর ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি, তোমাকে আমি ছাড়বো না। আমি এতদিন ধরে যা করেছি তুমি সব কেড়ে নিয়েছো। আমাকে গ্র্যান্ডমা সবচেয়ে ভালোবাসতো, এখন তোমাকে ভালোবাসে। আমার সাথে থিওর বিয়ে হওয়ার কথা ছিল, এখন তোমার সাথে বিয়ে হবে। আমি যদি কিছু না পাই তুমিও পাবে না। আমি নিজেকে ডিমনের কাছে সমর্পণ করে দিচ্ছি। এবার ডিমন এসে নড়ার দেহ ধারণ করে। আমরা দেখতে পাই যে আরিয়া আসলেই তার জায়গা থেকে নড়াচড়া করতে পারছিল না, কোনো এক মন্ত্রবন্ধনে সে আবদ্ধ হয়ে গেছিল। এবং হেলেনা তো তখনই বলে ওঠে যে আরিয়া, তুমি কি ভেবেছিলে আমি এমনি এমনি তোমার কাছে যাচ্ছি? আমি তখনই তোমার জামার পিছনে এই মন্ত্রটা আটকে দিয়েছি। এবার ততক্ষণে আসল ডিমন তো নড়ার দেহে চলে এসেছিল। ওদিকে গোলুমলু মাস্টারও তো বলে ওঠে যে মাস্টার, আমি তোমাকে বাঁচাবো, তার জন্য যদি আমায় প্রাণ দিতে হয় আমি রাজি আছি। আরিয়া তো তাকে বারণ করে যে তুমি এইসবের মধ্যে এসো না, তোমার দ্বারা ওকে সামলানো হবে
হবে না। এবার ততক্ষণে বাকি তিনজন মানে থিও, লুনা, লিও সকলেই ডিমনের ওপর হামলা করে, কিন্তু ডিমনের ক্ষমতায় তারা তিনজনেই ছিটকে যায়। ডিমন তো বলে ওঠে যে আরিয়া, আমি তোমার সমস্ত শক্তি নিয়ে নেব। এবং আরিয়া তখনই বলে যে তাই নাকি, তুমি কি ভাবছো তুমি জিতে গেছো? আমরা দেখতে পাই আরিয়া তো তখনই তার পিছন থেকে ওই মন্ত্রপুত কাগজটা সরিয়ে দেয়, যেটা কিনা আরিয়ার পক্ষে একদমই ছেলে খেলা ছিল। আরিয়া ইচ্ছা করে নাটক করেছিল যাতে করে নরা ডিমনকে এখানে ডেকে আনে। আরিয়া তখনই তার ক্ষমতা ব্যবহার করে এবং আরিয়ার সঙ্গ দেয় বাকি তিনজন। তারা চারজনে মিলে এমন একটা ফরমেশন সৃষ্টি করে যেখান থেকে ওই ডিমন বেরোতে পারবে না। এবার ডিমন তো বলতে থাকে যে 1000 বছর আগেও এইসব অস্ত্র দিয়ে তুমি আমাকে হারাতে পারোনি, আর এখনো পারবে না। এবং আরিয়া তখনই তার একটা ম্যাজিক্যাল চাল চালে। এই চারজনের কাছে যে অস্ত্র ছিল সেগুলো কেবলমাত্র ইন্ডিভিজুয়ালি ব্যবহার করা যেত না, সেই 4টে অস্ত্র মিলিত হয়ে তৈরি হতো এক নতুন অস্ত্র, এবং আরিয়া সেটাই করে। আমরা দেখতে পাই আরিয়ার হাতে সেই অস্ত্র আসে এবং সেটার সাহায্যেই আরিয়া ওই ডিমনকে বন্দি করে। নরা তো সেখানেই মারা যায়। আরিয়া বলে ওঠে যে বিয়ে উপলক্ষে এখানে অনেকেই উপস্থিত ছিল, কিন্তু এই সমস্ত ঘটনা বাইরের লোকের কানে যাওয়ার কোনো দরকার নেই। তাই জন্য আরিয়া সেখানে উপস্থিত সকলেরই মেমরি মুছে দেয়। কেবলমাত্র থিও, আরিয়া, লুনা, লিও এই চারজনই এই ঘটনা মনে রাখে। এবার থিও তো তখনই বলে ওঠে যে জানি যে তুমি ডিমনকে ধরার জন্যই বিয়ের কথা বলেছিলে, কিন্তু এখনো কি তুমি আমায় বিয়ে করতে রাজি আছো? এবং এই বলে থিও তো আংটি বার করে আরিয়ার হাতে পরিয়ে দেয়। এবং আরিয়া মনে মনে ভাবে যে সে তো তার মিশন কমপ্লিট করতে পেরেছে, তাহলে এখন একটা হ্যাপি লাইফ, একটা সাধারণ মানুষের মতো জীবন সে তো ডিজার্ভই করে। এবং আরিয়াও থিওর সাথে জীবন কাটাতে রাজি হয়ে যায়। এবং এখানেই আমাদের এই ম্যাজিক্যাল ড্রামা শেষ হয়। তো ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দাও, তাহলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।